রুমিন আপা নিশ্চয়ই আজকে একটা খবর বেশ চাউর হয়েছে পোর্টালগুলোতে, মিডিয়াগুলোতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে প্রচার হয়েছে, আরও আগে দিয়েছেন, যদি ওইটা মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম আর জাস্ট নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ, এই শিরোনামে সাক্ষাৎকারটা আল জাজিরাতে আজকে ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো সেখানে কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইউনুস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত দেশের জনগণের জন্য সবচেয়ে ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনো বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকার এই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনো বলছে না। যদি আমি প্রশ্নটা এভাবে করি, প্রধান উপদেষ্টার মন্তব্যকে আপনি যদি প্রথম প্রশ্নটা হয় কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জনগণটা কারা? সাধারণত জনগণ শব্দটি ব্যবহার করে রাজনৈতিক দলগুলো। অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগকে বলতে জনগণ চাইছে বলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, জনগণ চাইছে বলেই আওয়ামী লীগের সময় এত উন্নয়ন হচ্ছে, জনগণ চাইছে বলেই আওয়ামী লীগের সময় একটা স্থিতিশীল অবস্থা। অর্থাৎ প্রতিটা বাক্যে, প্রতিটা কথায় জনগণকে টেনে আনার যে সংস্কৃতি, এটা সাধারণত রাজনৈতিক দলগুলোর নেতাদের দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো রাজনৈতিক দল? তা তো নয়। তাহলে তারা যখন কথা বলছে তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে কেন আমাদের সেই রাজনৈতিক দলগুলোর সুর কানে ভাসছে? এক। দুই হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে ভালো সমাধান। সবচেয়ে ভালো তো দূরেই থাক, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থটা কি? দুটো ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে যেই সরকারটি আপাত সময়ের জন্যে বা ফর দ্য টাইম বিং যে সরকারটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এটিকে আদৌ কি কোনো সমাধান বলা যায়? যদি সমাধানই হতো তাহলে তো এর নাম অন্তর্বর্তীকালীন সরকার হতো না। ইট ওয়ার্কস অ্যাজ আ ব্রিজ বিটুইন দি টু ইলেক্টেড গভর্নমেন্টস। দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একটা সেতুর মতো অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে। তাহলে এই সরকারটির যিনি প্রধান, তিনি এটিকে সবচেয়ে ভালো সমাধান বলছেন। এর মাধ্যমে উনি আসলে কি বার্তা দিতে চাইছেন? উনি কি ওনার ক্ষমতাকে বা ওনার টেনিয়ারকে দীর্ঘায়িত করতে চাইছেন? উনি কি ইনডিরেক্টলি, প্রশ্ন করা হয় উনি ভরসাটা পেয়েছেন কিভাবে? যদি বলি রমজানে ঈদের জামাতে মানুষ তাকে বেশ সাদরে গ্রহণ করা এবং আমরা শুনেছি চিৎকার করতে এই ইউনুস সরকারকে আরো বেশি দিন চাই। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ চাই এই সরকার 5 বছর থাকুক, কিংবা মার্চ ফর ইউনুস একটা যেটা আন্দোলন শুরু হয়েছে, সেখান থেকে কি কোনো ভরসা পাচ্ছেন কিনা মনে হচ্ছে? এই সবগুলো খুব চমৎকার অর্কেস্ট্রেটেড ওয়েতে হচ্ছে না? ঈদের জামাতের হাত মেলানোর আগে আপনি সার্জিস আলমের সেই স্ট্যাটাসটার কথা মনে করতে পারেন, যেখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা তার খুবই ইচ্ছা। আপনি কি মনে করতে পারেন তার পরপরই ফেসবুকে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন উনি উপদেষ্টা থাকবেন, এই একটা আওয়াজ ওঠা শুরু করলো? বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অসাধারণ পিআর পারসন। আমি বাংলাদেশের মধ্যে এত চমৎকার পিআর আর কেউ অতীতে করতে পেরেছেন বলে বা বর্তমানেও করতে পারেন বলে আমি মনে করি না। সো হি ইজ অ্যান এক্সেলেন্ট পিআর, এবং ওনার যে পিআর টিম সেটাও অসাধারণ, এবং তারা খুব চমৎকার কাজ দেখাচ্ছে। দেখুন সার্জিসের বক্তব্য, তারপরে ঈদের যে অনুষ্ঠানের কথা আপনি বললেন সেটি, তারপর আপনি দেখেন উপদেষ্টাদের কথা। ফরিদা আক্তার বললেন আমরা কি অনির্বাচিত নাকি? মানুষই তো আমাদের নির্বাচন করেছে। উনি মনোনয়ন আর নির্বাচনের মধ্যে গুলিয়ে ফেললেন। আবার এটা সকল মানুষ মনোনয়ন তাকে করেছে কিনা সেই ব্যাপারেও তিনি কি করে আশ্বস্ত হলেন আমি ঠিক জানি না। যতটুকু আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তো প্রায় বিদেশের গণমাধ্যমকে বা বিদেশের বিভিন্ন জায়গায় কথা বলেন, তার সাক্ষাৎকার দেন, সেখানেও কিন্তু তিনি বলতে গিয়ে বলেছেন যে ওই সময় আমার সামনে এরা ছিল, ওনাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ করছি। সুতরাং মানুষ, নির্বাচন তো দূরেই থাক, মানুষ কোন উপদেষ্টাকে মনোনীত করেছে এই অপবাদ কেউ দিতে পারবে না। এটা ওনার উপদেষ্টা পরিষদ মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্টের মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদটি গঠিত হয়েছে, এবং উনি অন্য উপদেষ্টা পরিষদকে তার মতো করে সাজিয়েছেন। তারপর পরে আমরা দেখলাম যে উপদেষ্টা বাংলাদেশে এখন পর্যন্ত 8 মাসে সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। ভেরি ইন্টারেস্টিং। সেই ভদ্রলোকও বললেন আমরা না, মানুষ চাইছে আমরা 5 বছর থাকি।
তো আপনার কাছে মনে হচ্ছে না খুব দারুণ একটা অর্কেস্ট্রেটেড মুভমেন্ট চলছে আসলে? না হলে নির্বাচনে আজকে আপনি যে হেডলাইনটা করেছেন, সংস্কার নাকি বিচার নাকি নির্বাচন, কোনটি আগে? কেন এই তিনটার মধ্যে সংঘাত সংঘর্ষ আপনি কোথায় দেখলেন? তিনটা তো একসঙ্গে হতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কোনো ভিন্ন মতের কারণে হচ্ছে কিনা আপনার কি মনে হয়? রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি। দলগুলো বললে বোধহয় একটু অবিচার করা হয়। আমরা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি এবং সেই সাথে বিএনপির সমমনা যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু মোরলেস একইভাবে একই ধরনের কথা বলেছে। বাট হ্যাঁ, নতুন যে রাজনৈতিক দলটির গঠিত হয়েছে তাদের বক্তব্য বা তাদের কথা হয়তো কিছুটা ভিন্ন, বাট আদার দেন ওই নতুন এনসিপি বাদ বাকি সকল রাজনৈতিক দল কিন্তু একই ধরনের জামাতের বক্তব্যটাকে আমি পজিটিভলি নিতে চাই। কেন নিতে চাই? বিকজ জামাতের নায়েবে আমির এবং জামাতের আমির কিন্তু পরিষ্কার বলেছেন আগামী রমজানের আগে ওনারা নির্বাচন চাইছেন। আগামী রমজান হচ্ছে ফেব্রুয়ারিতে, তো রমজানের আগে বলতে তো নিশ্চয়ই জানুয়ারি বোঝায়, তাই না? সো ডিসেম্বর টু জানুয়ারি এর মধ্যে। আর এর পরের দিন কিন্তু তার বক্তব্য চেঞ্জ হয়ে গেছে, সেই খবরটা নিশ্চয়ই হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু তিনি বলেছেন সংস্কারের বিচার ছাড়া নির্বাচন কল্পনাই করেন না। ঠিক আছে, কিন্তু আপনি সংস্কার বলতে এখন কোন সংস্কারগুলো কথা বলছেন? এবং সংস্কার তো প্রতিদিনই হচ্ছে বাংলাদেশে। 50 বছরে সংস্কার করতে করতেই তো আমরা এত দূরে এসেছি, মানে এমন এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। এটা তো আপনি কোনো একটা জায়গায় আটকে যেতে পারেন না। আর আপনি যদি সংবিধান সংস্কারের কথা বলেন তাহলে আপনাকে মানুষের প্রতিনিধিদের ম্যান্ডেট ছাড়া, মানুষের প্রতিনিধিদের 2/3 প্রতিনিধির সমর্থন ছাড়া আপনার পক্ষে সংবিধান সংস্কার করা সম্ভব নয়। অধ্যাদেশ দ্বারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংবিধান সংশোধন করলে সেটা হবে অসাংবিধানিক। এবং একদিন না একদিন তো বাংলাদেশে নির্বাচন হবে। মানে আপনি কি মনে করেন যে যেহেতু আপনি আইনজীবী আইন পেশায় আছেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যেটা রেফারেন্স নিয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা আপনার বক্তব্য আমরা মাঝে মাঝে শুনি, সেই রেফারেন্সটা নিয়ে কি আবার সংবিধান সংশোধন করার কোনো সুযোগ থাকে কিনা? একদম না, একদম না। বিকজ ওই রেফারেন্সে যদি বলা হয় সংবিধান সংশোধন করতে পারবে, তাহলে ওই রেফারেন্স ইটসেলফ আনকনস্টিটিউশনাল হবে। বিকজ কনস্টিটিউশন পরিষ্কার বলে দিয়েছে যে কিভাবে আসলে একটা সংবিধান সংশোধিত হয়। যদি এটা বলা না থাকতো সংবিধানে, তাহলে হয়তো সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে আপনি তার পরিধিটা একটু বাড়াতে পারতেন।